হাদিবা, কোথায় গেলি মা? ভাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার হয়েছে যত জ্বালা। মেয়েটা বোধহয় আবার বাগানে ঢুকেছে। এই যে মা, আমি চলে এসেছি। জানো মা, আজ রাস্তার পাশে খুব সুন্দর একটা বকুল ফুলের গাছ পেয়েছি। ওটা আনতেই তো দেরি হয়ে গেল মা। তারপর ওটা আবার বাগানে লাগিয়ে এলাম। বাবা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। তোকে আর তোর বাবাকে নিয়ে আর পারি না। একে তো সংসার কোনো রকমে চলে যাচ্ছে, আর তোদের শখেরও বলিহারি। যদি বাগানে ফুলের গাছ না লাগিয়ে কিছু সবজি চাষ করতি, তাও লাভ হতো। কি যে বলো না মা, সব কি আর টাকা দিয়ে মূল্যায়ন করা যায়? যাই হোক, আমার এখন খেতে দাও তো, আমার যে বড্ড খিদে পেয়েছে। কই গো গিন্নি, কোথায় গেলে? বাজারের ব্যাগটা ধরো। আমার শরীরটা খুব একটা ভালো ঠেকছে না। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, সকাল থেকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, ব্যাগটা ধরো, এখানে কিছু বাজার আছে। এ কি গো, তোমার গায়ে তো ভীষণ জ্বর। আমি এখন কি করি? এখন যে রাত হয়েছে, কাউকে তো পাবো না। আহা গিন্নি, সামান্য জ্বরই এসেছে তো, আমায় নিয়ে ভেবো না। এই সামান্য জ্বরে কেউ মারা যায় না। ছি ছি, এ কি সব অলক্ষণে কথা বলছো? আহা, রাগ করছো কেন? আমি তো মজা করে বললাম। সকাল সকাল শরীরটা ভালো হলেই হয়, নইলে আবার কালকে কাজে যেতে পারবো না। আহা, এত না ভেবে একটু ঘুমাও দেখি, তাহলে শরীরটা ভালো লাগবে। মা, বাবার জ্বর তো একটুও কমেনি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। কি যে করি। মা, তুমি এত ভেবো না তো, আমি এক্ষুনি ডাক্তার চাচাকে ডেকে আনছি। ডাক্তার চাচা ওষুধ দিলে বাবা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ডাক্তার ডাকতে হবে না, জ্বর এমনিতেই কমে যাবে। শুধু শুধু টাকা খরচ। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি বিশ্রাম করো। তেমন কিছু না, এটা একটি ভাইরাস জ্বর। কয়েকদিন বাড়িতেই রাখুন, আমি কিছু ঔষধ দিচ্ছি। নিয়মিত খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না না, বাড়ির মধ্যে থাকলে আমার সংসার চলবে কিভাবে? ডাক্তারবাবু, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনি শান্ত হন, এখন আপনি বাইরে গেলে আপনারই বিপদ। হায় কপাল, মরার জ্বর আমাকেই ধরতে হলো। এবার আমি কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? আমার সংসার যে একদম শেষ হয়ে যাবে। কেঁদো না বাবা, তোমার কিচ্ছু হবে না, আমরা তো আছি। না রে মা, তোরা কি করবি? বাড়িতে যা বাজার আছে তাতে তো 2-4 দিন চলে যাওয়ার কথা, তারপর কি হবে? এত চিন্তা করো না তো, তুমি না হলে আরো অসুস্থ হয়ে পড়বে। আমার কিছু জমানো টাকা আছে, প্রয়োজন পড়লে সেগুলোই ভাঙবো। তুমি অত ভেবো না তো। কি হয়েছে মা, বাবাকে সান্ত্বনা দিয়ে এখন নিজেই চিন্তা করছো? না রে মা, আসলে আমি ভাবছিলাম, আসলেই তো সংসারটা এখন কিভাবে চলবে। শুধু শুধু চিন্তা করো না তো, ডাক্তার চাচা তো বললো বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার রান্না করতে যাও। এ কথা শুনে সেলিনা রান্নাঘরে চলে গেল। কিছুদিন চলে গেলেও কাশেম কিছুতেই সুস্থ হচ্ছে না। হায় বিধাতা, এ আমায় কোন রোগ দিলে? এবার আমার সংসারটা কি করে চলবে?
কেঁদো না বাবা, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। আর কবে হবে মা? আজকাল তো বিছানা ছেড়ে উঠতেই পারি না। দেখো বাবা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। প্রয়োজন পড়লে আমি তোমাকে শহরে নিয়ে যাব, ওখানে গিয়ে তোমাকে ডাক্তার দেখাবো। সংসার কি করে টিকবে তার কোনো খবর নেই, আর তুই বলছিস আমাকে শহরে নিয়ে যাবি? গিন্নি, ঘরে চাল ডাল আছে তো, নাকি সব ফুরিয়ে গেছে? সংসার নিয়ে ভেবে আর কত অসুস্থ হবে বলো তো? দরকার পড়লে আমি পরের বাড়িতে কাজ করব, তবুও তুমি এত ভেবো না। হায় কপাল, শেষে কিনা আমার বউকে অন্যের বাড়িতে কাজ করতে হবে। এটাই বুঝি আমার কপালে ছিল। তুই খেয়েছিস মা, নাকি ঘরে ভাতও নেই? ওগো, মেয়েটাকে কিছু খেতে দাওনি? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? না মানে, ও, বুঝেছি, সব ভাত মনে হয় আমাকেই দিয়েছো। আমিও কেমন কারো কথা না ভেবে সব ভাত একাই খেয়ে নিলাম। এ কি ছিল আমার কপালে? তুমি শুধু শুধু ভুল বুঝছো, আমার ভাতও আছে। মা, আমাকে খেতে দাও দেখি, তারপর যদি বাবার বিশ্বাস হয়। আয় মা, আমি তোকে বারান্দায় খেতে দিচ্ছি। হ্যাঁ মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। মেয়ের এমন কথা শুনে সেলিনা রান্নাঘরে চলে গেল। কই রে মা, তাড়াতাড়ি বারান্দায় আয়, আমি তোর খাবার বেড়েছি। ওই দেখো বাবা, মা আমাকে ডাকছে, আর তুমি শুধু শুধু ভাবলে যে ঘরে খাবার নেই। কি জানি রে মা, সব সময় শুধু মনে হয় তোরা আমার থেকে কি যেন লুকাচ্ছিস। এগুলো সব তোমার ভুল ধারণা বাবা, তুমি বিশ্রাম করো, আমি খেয়ে আসি। এ কি মা, শুধু আমার ভাত এনেছো যে, তোমার ভাত কোথায়? আমি তো সকালে মুড়ি খেয়েছিলাম রে মা, পেটটা এখনো ভরা ভরা লাগছে, তুই খেয়ে নে। ও, বুঝেছি, আর ভাত নেই তাই তো? কি করে থাকবে বলতো? তোর বাবা তো ওই কৃষিকাজই করতো, তাতে অল্পই বাজার করতো, যা ঘরে ছিল তাও এখন শেষের পথে। ভেবো না মা, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কি জানি রে মা, তুইও তো আজকাল বাগানে যাস না, আমিও তো বুঝি, এই বয়সে তুইও সংসার নিয়ে কম চিন্তা করিস না। এখন আর আমার ওইসব কিচ্ছু ভালো লাগে না। এখন মনে হয় তুমি সত্যিই বলেছিলে, বাগানে যদি সবজির গাছ লাগাতাম তাহলে এই বিপদের দিনে সেগুলো বাজারে বিক্রি করতে পারতাম। থাক, কষ্ট পাস না। আমি আজই ফুলের বাগানের সব ফুল গাছ তুলে ফেলবো। আমার মাটির ব্যাংকে কিছু টাকা আছে, ভাবছি সেগুলো বের করে কিছু সবজির গাছ কিনবো। এ তুই কি বলছিস মা? ওটা তো তোর অনেক শখের বাগান। পেট না চললে শখ দিয়ে কি করব? গরিবের কোনো শখ থাকতে নেই। কে কোথায় আছো? আমায় একটু খেতে দাও মা, কাল থেকে কিচ্ছুটি পেটে যায়নি, পেটটা বড্ড ব্যথা করছে, কিছু খেতে দাও মা। ক্ষুধার যন্ত্রণায় লোকটা কেমন কাতরাচ্ছে। মা, আমার তো তেমন ক্ষুধা লাগেনি, আমি বরং আমার খাবারটা ওনাকে দিয়ে দেই। এসব তুই কি বলছিস? নিজেদের ঘরেই তো কোনো চাল নেই, আর তুই রান্না করা ভাত অন্যকে দিবি? তাতে কি হয়েছে মা, অন্যকে সাহায্য করলে উপরওয়ালা খুশি হয়, দেখবে এতে আমাদের ভালোই হবে। আদিবা খাবারের প্লেটটি নিয়ে ভিক্ষুকের দিকে এগিয়ে গেল। এই নিন দাদু, এই ভাতটুকু খেয়ে নিন। কে তুমি মা? তোমার মনে এত মায়া? কিন্তু এ তো তোমার ভাত, আমি কি করে খাই? কিচ্ছু হবে না দাদু, আমি তো সকালে খেয়েছি, আমার অত খিদে পাইনি, ভাতটুকু আপনি খান। আদিবার কথা শুনে ভিক্ষুক খাবারগুলো খেতে লাগলো। তুমি জানো না মা,
আজ তুমি আমার কি উপকার করলে। এভাবে বলবেন না দাদু, এটা আমাদের দায়িত্ব। ভিক্ষুকের চোখ গিয়ে পড়লো আদিবার বাগানের দিকে। বাহ, এ তো দেখছি খুব সুন্দর বাগান। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ দাদু, তবে আজ এই বাগান আমি নষ্ট করে ফেলবো। সে কি, কেন? এত সুন্দর সৃষ্টি নষ্ট করো না। পেট না চললে সুন্দর জিনিস রেখে কি লাভ? কেন রে মা, কি হয়েছে? ভিক্ষুকের এমন প্রশ্নের উত্তরে আদিবা এক এক করে সব ঘটনা খুলে বলল। কেঁদো না মা, সবার জীবনে উত্থান পতন আছে, তাই বলে ভেঙে পড়তে নেই। এই নাও, আমি ভালোবেসে তোমায় এই গোলাপ গাছটা উপহার দিলাম। এটা তুমি তোমার বাগানে লাগিও। আমি দোয়া করছি এই গোলাপের সৌন্দর্য তোমার জীবনকে সুন্দর করে তুলবে। যা রে মা, গাছটা বাগানে লাগিয়ে আয়। কিন্তু মা, আমি তো ভাবছিলাম বাগানটা রাখবো না। না রে মা, অমন ভুল করিস না। তাছাড়া গুরুজনের কথা শুনতে হয়। যা তো গাছটা বাগানে লাগিয়ে আয়। এরপর আদিবা বাগানে গিয়ে গোলাপ গাছটা লাগিয়ে দিল। ভিক্ষুক দাদু তো বলেছিল এই গোলাপের সৌন্দর্য নাকি আমার জীবনকে সুন্দর করে তুলবে। দেখি কি হয়। আজ বাগানে পানি দিবি না? না মা, কিছু ভালো লাগছে না। অত চিন্তা করিস না, যা বাগান থেকে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। সেলিনার কথা শুনে আদিবা বাগানে চলে যায়। সেখানে গিয়ে সে দেখলো ভিক্ষুকের দেওয়া গোলাপ গাছে অনেক বড় বড় সোনালী রঙের গোলাপ ধরে আছে। একে এ আমি কি দেখছি? এই গাছে এত গোলাপ এলো কোথা থেকে? কাল তো একটা কলিও ছিল না। আর এমন সোনালী গোলাপ তো এর আগে কখনো দেখিনি। যখনই আদিবা গোলাপে স্পর্শ করলো তখন সে বুঝতে পারলো এগুলো কোনো সাধারণ গোলাপ নয়, এগুলো সোনার গোলাপ। একে এগুলো তো দেখছি সোনার গোলাপ। মা, তাড়াতাড়ি বাবাকে নিয়ে এদিকে এসো। এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? হ্যাঁ রে মা, আমিও তো খোঁড়াতে খোঁড়াতে চলে এলাম। কি হয়েছে বল তো রে মা। এই দেখো কি হয়েছে। আমাদের সব অভাব নিমিষেই দূর হয়ে যাবে। এই দেখো মা, ভিক্ষুক দাদুর দেওয়া গোলাপ গাছে কত গোলাপ ধরেছে। আরে তাই তো, এমন অদ্ভুত সোনালী গোলাপ তো আগে কখনো দেখিনি। তাই তো বলছি, এগুলো কোনো সাধারণ গোলাপ নয়, এগুলো সোনার গোলাপ। বলিস কি? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। এবার আমি এগুলো বিক্রি করে তোমাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাব। দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা। হ্যাঁ রে মা, এগুলো বিক্রি করে এবার তোর বাবাকে একটা দোকান করে দিবি। তাহলে লোকটাকে এই বয়সে আর চাষের কাজ করতে হবে না। সবই আমার মেয়ের সততার পুরস্কার। আয় মা, আমার বুকে আয়। এভাবেই ভিক্ষুকের দেওয়া সোনার গোলাপ গাছের জন্য আদিবার জীবনের সব দুঃখ ও কষ্ট নিমিষেই দূর হয়ে গেল। ভাবতে শাকচুন্নি নাচতে শুরু করলো। এরপর থেকে সত্যি সত্যি সে পুকুরে মাছ চাষ করা শুরু করলো। আমার পুকুরে এখন কত মাছ, আসুক মাছ ধরতে কেউ। মাছও খাবো আর ওদেরকেও খাবো। এভাবে কেটে গেল অনেক দিন। একদিন গ্রামের মেয়ে সীমা আর ঋতু পুকুরে পাড় দিয়ে যাচ্ছিল। দেখ সীমা, পুকুরে পানি কেমন টলটল করছে। খবরদার ঋতু, তুই ওদিকে তাকাস না। মা বলেছে পুকুর পাড়ের তেঁতুল গাছে নাকি একটা শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই মানুষের ঘাড় মটকায়। ওরে বাবারে, ভয় পেয়ে গেছি যে। হা হা হা, সব কিছুতেই আর কি করবি না ঋতু, মা যা বলেছে তাই বললাম।
আরে রাগ করছিস কেন? আমি তো মজা করলাম। আর শোন, স্যার বলেছে ওসব শাকচুন্নি বলে কিছুই নেই। তুই যাতে এদিকে না আসিস তাই হয়তো চাচি তোকে এসব বলেছে। অত শত জানি না, এবার আমাকে যেতে হবে, নইলে মা খুব বকবে। কি এমন বললাম যাতে এত রেগে গেল? আমি তো যাবই ওই পুকুর পাড়ে, দেখি কে আমার ঘাড় মটকায়। সকাল সকাল মানুষের গন্ধ পাচ্ছে মনে হচ্ছে, তাও আবার কচি হাড়। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কি সুন্দর একটা পুকুর ঘাট, আর মানুষগুলো কেমন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। এখানে একটু বসি। মামনি মাছ খাবে বুঝি? আমার পুকুরে তো মানুষেরা এমনি এমনি আসে না। আমি কি দেখছি? শাকচুন্নি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি হয়েছে খোকি? ভয় পেয়েছো? ভয় পেও না, আমি খুব আস্তে আস্তে তোমার হাড় চিবাবো। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমায় ছেড়ে দিন। আমাকে দয়া করে খাবেন না। আহারে কেঁদো না, সত্যি তোমার জন্য অনেক মায়া হচ্ছে। কি সুন্দর তোমার গায়ের রং, আর আমারটা দেখো কেমন সবুজ সবুজ। বেশ, তোমায় ছেড়ে দেব, তার বদলে তুমি আমাকে কি দিবে? না মানে আমি তোমাকে মাছ ভাজা খেতে দিব, মাছের ঝোল খেতে দিব। দয়া করে আমাকে ছেড়ে দাও। ঋতুর মুখে মাছ ভাজা আর মাছের ঝোলের কথা শুনে শাকচুন্নির জিভটা লক লক করে উঠল। কতদিন মাছ ভাজা খাই না। বেশ, তবে তাই হোক, আজ থেকে তুই থাকবি এই পুকুর ঘাটে, আর আমি যাব তোর বাড়িতে। সাথে সাথে শাকচুন্নি ঋতুর রূপ ধারণ করলো, আর ঋতুকে সেই পুকুরে বন্দি করে রাখলো। এবার আমায় কে ঠেকাবে? কি মজা, মাছ খাবো, মাছের ঝোল খাবো, আর মাছ ভাজাও খাবো, সাথে কয়েকটা মাছ নিয়ে যাই। ঋতু কোথায় গেল? সকাল থেকে মেয়েটার কোনো পাত্তা নেই। কোথায় যে গেল? ওই তো। কি রে, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? না মানে, দেখি দেখি ওগুলো কি হাতে? এ কি, এ তো দেখছি মাছ। এত মাছ কোথায় পেলি? আসার সময় দেখলাম পুকুর পাড়ে অনেক লোক মিলে মাছ ধরছে। আমায় দেখে জোর করে মাছগুলো দিয়ে দিল। মা, আমায় কয়েকটা মাছ ভেজে দাও না। সে কি, তাই বলে এতগুলো মাছ তোকে এমনি এমনি দিয়ে দিল? তাই নয় তো কি, আমি কি তোমায় মিথ্যে কথা বলছি? মা, আমায় মাছ ভেজে দাও। কি বলছিস তুই? আমি তো আকাশ থেকে পড়ছি। যেই মেয়ে মাছের গন্ধে দূরে পালায়, সে আমায় বলছে মাছ ভেজে দিতে? না মানে, টাটকা মাছ তো, তাই খুব খেতে ইচ্ছে করছে মা। বেশ বেশ, দাঁড়া, আমি হাতের কাছে সব কাজগুলো গুছিয়ে তোকে মাছ ভেজে দিচ্ছি। বুঝেছি, তুমি আমায় মাছ ভেজে দিবে না, তাই তো? বেশ, আমি নিজেই ভেজে খাচ্ছি। হা হা হা, আজ আমার মেয়েটার কি যে হলো কিছুই বুঝতে পারছি না। কি গো, একাই একাই হাসছো যে? ভূতে ধরেছে নাকি? না, তোমার মেয়ের কাণ্ড দেখে হাসছি। জানো তো কোথা থেকে এতগুলো মাছ নিয়ে এসেছে? সে নাকি মাছ ভাজা খাবে। কি বলছো? ঋতু আর মাছ ভাজা? তার বলছে কি, শুধু কি তাই, মাছ ভাজা খাওয়ার এতই তাড়া, আমার কাজ আছে বলে নিজেই চলে গেল। আর তুমি বসে বসে হাসছো? যাই দেখি আবার হাতটা পোড়ায় নাকি। আমি কি দেখছি? এ তো আমার মেয়ে ঋতু না, এ তো শাকচুন্নি। এর মানে শয়তান শাকচুন্নি আমার মেয়ে সেজে মাছ ভেজে খাচ্ছে। না না, সেলিনাকে এখনই এসব জানাতে হবে। কি স্বাদ! কাঁচা মাছে কি আবার এত স্বাদ আছে নাকি? সত্যি মনে হচ্ছে ঋতু সেজে এই বাড়িতে কয়েকদিন থেকে যায়, আর মেয়েটা গাছের ডালেই ঝুলুক। এসব তুমি কি বলছো? তাহলে আমার মেয়েটা কোথায়? তাই তো বলি, মেয়েটা তো মাছ কোথায় পেলো? তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে নিশ্চয়ই ফিরে আসবে। তুমি এদিকটা একটু খেয়াল রাখো, আমি এখনই সাধু বাবার কাছে যাচ্ছি। উনি নিশ্চয়ই একটা সমাধান বের করে দিতে পারবে। এ কি রে, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে তোর? সর্বনাশ হয়ে গেছে বাবা, আপনি আমাকে বাঁচান। আরে,
বলবি তো কি হয়েছে? বুঝেছি, তবে ভয় পাস না, তোর মেয়েকে তুই নিশ্চয়ই ফেরত পাবি। এই নে, এগুলো রাখ, যে করেই হোক ওই শাকচুন্নিকে পুকুর পাড়ে নিয়ে যাবি, আর ওখানে বসে এই মশলা দিয়ে মাছের ঝোল রেঁধে ওকে খাওয়াবি, তাহলেই কাজ হয়ে যাবে। তোর মেয়েকে তুই অবশ্যই পাবি। কিন্তু বাবা, ওকে আমি পুকুর পাড়ে কি করে নিয়ে যাব? সেটা আমি জানি না, এটা তোর কাজ, এবার তুই যা। তুমি চিন্তা করো না, আমি ঠিক ওকে পুকুর পাড়ে নিয়ে যাব। তুমি শুধু আমার কথায় সায় দেবে। আচ্ছা ঠিক আছে, তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ঋতু, ঋতু, ঋতু মা, কোথায় গেলি? কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? শোন মা, তোর বাবার খুব শখ হয়েছে আজ পিকনিক করবে। পিকনিক? সেটা আবার কি? সেটা হলো সবকিছু জোগাড়যন্ত্র করে পুকুর পাড়ে গিয়ে মাছ মেরে মাছের ঝোল আর ভাত রান্না হবে, তারপর ওখানে বসেই খাওয়া হবে। মজা হবে না? কত মজা! আগে তো মাছের ঝোল খাবো, তারপর এই দুটোর ঘাড় মোটকে এই দুটোকেও খাবো। হি হি হি। কি রে মা, কি ভাবছিস? হ্যাঁ মা, খুব মজা হবে, চলো চলো আমরা পুকুর পাড়ে যাই। বাহ, খুব বড় মাছ পেয়েছো দেখছি, এটা দিয়েই এবার ঝোল রাঁধবো। হ্যাঁ মা, তাড়াতাড়ি রাঁধো, আমার তো আর তস হয়েছে না। হ্যাঁ মা, এক্ষুনি রাঁধছি। এই নে মা, সবার আগে তুই খেতে বস। হ্যাঁ মা, দাও। পড়ে গেল আমার মুখ। ওরে শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমাদের মেয়ে সেজে থাকবি আর আমরা বুঝতেও পারবো না? ওরে বাবারে, মরে গেলাম, ছেড়ে দে আমায়। না, তোকে ছাড়া হবে না। যদি বাঁচতে চাস তাহলে আমাদের মেয়েকে ছেড়ে দে, তবেই তোর মুক্তি। আচ্ছা, ছেড়ে দিচ্ছি তোদের মেয়েকে। শাকচুন্নি ঋতুকে ছেড়ে দিল, আর সাথে সাথে সেখানে এসে বশীভূত হয়ে গেল। মা বাবা, তোমরা এসেছো? হ্যাঁ মা, আমরা এসেছি, আর তোর কিছু হবে না। হ্যাঁ রে মা, আমরা তোর কিচ্ছু হতে দেব না। সেলিনা আর রাজীব তাদের মেয়েকে জড়িয়ে ধরলো। এভাবেই ঋতু শাকচুন্নির হাত থেকে মুক্তি পেল। রাজকন্যা কঙ্কাবতী ওটা কোনো সাধারণ সাপ নয়, ও এখন ওর বাসায় গিয়েছে, পরে অন্য কোনো সময় ওকে ডেকে নিয়ে এসে তোমাকে দেখাবো। এত বড় সাপটার বাসা দেখতে কেমন বাবা? চলো আমরা ওই সাপটার বাসায় যাই। কঙ্কা, সব বিষয়ে এত পাকনামো করা উচিত নয়, তুমি এখন তোমার ঘরে যেতে পারো। সারাদিন এই রাজপ্রাসাদে বন্দি হয়ে থাকতে আমার আর ভালো লাগে না। এভাবেই হোক, আমি ওই সাপের বাসায় গিয়েই ছাড়বো। কি হয়েছে আপু, একা একা কার সাথে কথা বলছিস তুই? ফোন দিয়াচ্ছিলাম কিভাবে কি করা যায়, মা বাবা এখন ব্যস্ত আছে। চল, এই সুযোগে আমরা বেরিয়ে পড়ি। এখন আবার কোথায় যাবি তুই আপু? তুই আমার সাথে চল, তাহলেই বুঝতে পারবি। কাল রাতে তো বৃষ্টি হয়েছিল, এত বড় সাপের শরীরের ছাপ নিশ্চয়ই কাদামাটিতে লেগে আছে। গায়ের ছাপ ধরে এগোলেই আমরা সাপের বাসা পেয়ে যাব। সাপের বাসা মানে? চল তো, আর কথা বাড়াস না। দুই বোন কঙ্কা আর ইরা সবার চোখে আড়ালে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লো। সাপের শরীরের ছাপ নিতে নিতে তারা সাপের বাসাও খুঁজে বের করলো। সাপের শরীরের ছাপ তো এখানেই শেষ হয়ে গেছে, এই গুহাতেই মনে হয় সাপটা থাকে। চল গিয়ে দেখি। আপু, তুই কি পাগল হলি নাকি রে? তুই ওই ভয়ানক সাপটার বাসায় যেতে চাইছিস? তুই যা, আমি যাব না বাবা। আরে কিছুই হবে না, চল আমার সাথে। সাপটা বাবাকে কথা দিয়েছে এই রাজ্যের কাউকে কামড় দেবে না। চল এখন আমার সাথে গুহার ভেতরে। তোর সাথে তো গুহায় আসলাম, কিন্তু গুহা তো অন্ধকার, চারপাশে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না রে আপু। সাপটা মনে হয় এখন ওর বাসায় নেই। ওই দেখ, ওখানে একটা আলো দেখা যাচ্ছে। চল ওই দিকটা আরেকটু ঘুরে ফিরে চলে যাই। কে ঢুকেছে আমার গুহায়? সাপ, অন্য একটা বড় সাপ আমাদের দেখে ফেলেছে। আমার পায়ের নিচে কি ওটা? পা পড়ার সাথে সাথেই ভেঙে গেল। এই মেয়ে, তোমরা কারা? ওখান থেকে সরো, ওখানে আমার ডিম আছে। ইরা, এ কি করলি তুই? পাড়া দিয়ে তো একটা ডিম ভেঙে ফেলেছিস। কি বললি? চলো তাড়াতাড়ি দেখি আমার ডিমগুলো। এ কি, আমার একটা ডিম ভেঙে ফেলেছো তুমি? তোমার এত বড় সাহস!
বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার ডিম ভাঙিনি। অন্ধকারে ভুলে আপনার ডিমে আমার পা লেগে ভেঙে গেছে। হয়েছে, আর বলতে হবে না। আমার বাচ্চাকে মারার শাস্তি আমি তোমাকে দিচ্ছি। এ কি করলেন আপনি? ইরাকে চবুর মারলেন কেন? ইরা, ইরা, চোখ খোল তোর বোন। কি হয়েছে সাপিনী? গুহার ভেতরে তো শব্দ কিসের? দেখি আমাদের ডিমের এই অবস্থা কে করলো? এই মেয়ে দুটো করেছে, তুমি ওদেরকে বের হতে দিও না। কিন্তু ওরা দুজন তো রাজা মশাইয়ের মেয়ে, ওরা ইচ্ছে করে এ কাজ কেন করতে যাবে? আমাদের ছেড়ে দিন, সাপিনী আমার বোনকে কামড়ে দিয়েছে। সময় মতো ওর চিকিৎসা করাতে না পারলে ও হয়তো আর বাঁচবে না। এ কি করেছো তুমি সাপিনী? কঙ্কা, তুমি তাড়াতাড়ি তোমার বোনকে নিয়ে রাজমহলে ফিরে যাও। আপনাকে ধন্যবাদ, আপনি ও দুটোকে যেতে দিলেন। ওরা আমাদের ডিম ভেঙে ফেলেছে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন। তুমি ওই মেয়েটাকে কামড়ে ভালো করনি সাপিনী। আমার মেয়ের এই অবস্থা কেন? রাজা মশাই, আমরা রাজকুমারী কঙ্কাবতী আর ইরাবতীকে রাস্তায় দেখে তাড়াতাড়ি এখানে নিয়ে এসেছি। এ কি, রাজকুমারীর পায়ে তো বিষধর সাপের চিহ্ন দেখা যাচ্ছে। ওকে বাঁচাতে চাইলে এখনই ওর পা থেকে বিষ নামাতে হবে। কিন্তু দেরি হওয়ার কারণে রাজকন্যা ইরাবতী বেঁচে গেলেও তার পুরো শরীর অবশ হয়ে গেল। রাজকন্যা কঙ্কাবতী সবাইকে খুলে বলল যে কিভাবে কি হয়েছিল। রাজা মশাই, আপনাকে কথা দেওয়ার পরেও ওই সাপ আপনার মেয়েকেই কামড়েছে। দেখুন, আপনাকে আমি আগেই সাবধান করেছিলাম। এখন সবার সামনে ওদের নিয়ে এসে ওই সাপের শাস্তির ব্যবস্থা করো। ঠিক আছে রানী, আমি এখনই ওদেরকে ধরে আনার ব্যবস্থা করছি। আপনাকে আর কষ্ট করে ধরতে হবে না রাজা মশাই, আমরা সাপ দুটোকে ধরে নিয়ে এসেছি। আমাদের ভুল হয়ে গেছে রাজা মশাই, আমাদের ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা করলে কি আমি আমার মেয়েকে স্বাভাবিক রূপে ফিরে পাবো? তুমি তোমার দেওয়া কথা কেন ভেঙেছো? কেন আমার মেয়েকে কামড় দিলে তুমি? কথা শুধু আমরা ভাঙিনি রাজা মশাই, আপনি আমাদের সুরক্ষা দিবেন বলে এখানে নিয়ে এসেছেন। তবুও আপনার মেয়ে আমার একটা ডিম ভেঙে ফেলেছে। ওদের কারণে আমি আমার একটা সন্তানকে হারিয়েছি। শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ হবে না রাজা মশাই। রাজকন্যাকে সুস্থ করার এখনো একটা উপায় আছে। ওই সাপিনীকে মারলে আবারও রাজকন্যা সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমি তো জানি এই সাপগুলোকে সাধারণ কোনো অস্ত্র দিয়ে মারা সম্ভব নয়। একটা মাত্র অস্ত্র দিয়ে ওদেরকে মারা যায়, আর এখন তো সেটাও নিখোঁজ। আরো একটা উপায় আছে, ওরা যদি একজন আরেকজনকে কামড়ে দেয় তাহলে ওরা মারা যাবে। কিন্তু ওরা নিজেদের কামড়াতে যাবে কেন? আপনাদের লোকদের বলিয়ে ওদের ডিমটাকে এনেছি আমি। এই ডিমে কালো জাদু করলে ডিম ফুটে যে বাচ্চাটা বের হবে সে আমাদের সব কথা শুনবে। সাপটা নিজেই সাপিনীকে হত্যা করে আমাদের রাজকন্যার প্রাণ বাঁচাবে। ঠিক আছে কবিরাজ মশাই, আপনি আপনার কাজ শুরু করুন। কবিরাজ ডিমটাকে সামনে রেখে মন্ত্র পড়া শুরু করে। ডিমটা সাদা থেকে কালো বর্ণ ধারণ করে। আমার একটা বাচ্চাকে মেরেও আপনাদের শান্তি হয়নি। তোমার অপরাধের শাস্তি এটা। কবিরাজ মশাই, এই কালো ডিমটা ফুটতে কতদিন লাগবে? বেশি দিন নয় রাজা মশাই, ধৈর্য ধরুন। ঠিক আছে, সাপিনীকে বন্দি করে রাখো। 2 দিন পর ওদের সন্তানই ওদেরকে শাস্তি দেবে। এই 2 দিনে আমার মেয়ের কিছু হবে না তো কবিরাজ মশাই? না, তবে 2 দিনে এই কালো ডিমটা চোখে চোখে রাখতে হবে। কারণ ডিম ফোটার সাথে সাথে বাচ্চা বের হওয়ার পর যাকে দেখবে ও শুধু তারই আদেশ পালন করবে। ঠিক আছে, তবে আমার ঘরেই রাখা হোক এই কালো সাপের ডিমটা। আমি চাই সাপটা আমার অথবা রানীর আদেশ মানুক। ঠিক আছে, আমি তাহলে আজ আসি রাজা মশাই। 2 দিন পর আবার আসবো। এই কথা বলে কবিরাজ মশাই সেখান থেকে চলে যায়। ইরা বোন, আমার জন্যই আজ তোর এই অবস্থা। সেদিন তোকে আমার সাথে না নিয়ে গেলে আজ তোর এই অবস্থা হতো না রে। আমাকে ক্ষমা করে দিস বোন। রাজকন্যা, রাজামশাই আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কঙ্কামা, আজ ওই সাপের কালো ডিমটা ফুটবে, কিন্তু আমাকে একটা দরকারি কাজে বাইরে যেতে হচ্ছে। আমার ফিরতে দেরি হতে পারে। তোমার মা একা ওই কালো সাপের ডিমের সামনে থাকলে ভয় পেতে পারে। তাই আমি চাই তুমি ওই সময় তোমার মায়ের সাথে থাকো। ঠিক আছে বাবা, আমি তখন মায়ের সাথেই থাকবো। ঠিক আছে, শুনে খুশি হলাম। তুমি এখন মানসিকভাবে প্রস্তুতি নাও।
কঙ্কা, তুই এসেছিস? আমার একা একা খুব ভয় করছে। সাপটা যদি জানতে পারে আমরা ওর মা বাবাকে আটকে রেখেছি, আর তখন যদি আমাদের কামড়ে দেয়, ওর বাবাও তো এখনো আসছে না। চিন্তা করো না মা, সাপটা এমন কিছুই করবে না। কবিরাজ তো বলেছেনি, আর আমিও তোমার সাথে আছি। তারা যখন এভাবে কথা বলছিল, ঠিক তখনই ডিমটা ফাটল ধরতে শুরু করে। কঙ্কা কালো ডিমটির সামনে দাঁড়ানোর সাথে সাথেই ডিমটা ভেঙে গেল, আর লাল চোখওয়ালা একটা সাপের বাচ্চা সামনে বেরিয়ে এলো। তুমি কি আমার মালিক? আমাকে কি তোমার কথা মতো সব কাজ করতে হবে? হ্যাঁ, আমাকে এখন ওই আপেলটা এনে দাও। এই নাও, এরপর আমার আর কাজ কি মালিক? সাপটা তো দেখছি সত্যি তোর সব কথা শুনছে। তুই এখন ওকে বল ওর মা মানে সাপিনীকে হত্যা করে আমার মেয়েকে যেন বাঁচিয়ে তোলে। শুনলে তো মা কি বললো? চলো আমার সাথে, তোমাকে সাপিনীর কাছে নিয়ে যাই। আমার মেয়ে এসেছে আমার কাছে। আমি কারো মেয়ে নই, আমি শুধু আমার মালিকের। আমার মালিক আমাকে আদেশ দিয়েছে তোমাকে মেরে ফেলতে, এখন আমি সেটাই করব। ছোট সাপ সাপিনীকে ছোবল মারার সাথে সাথে সাপিনী সেখানেই মারা যায়। তখন রাজকন্যা ইরাবতীর হাত পাও নড়ে চড়ে উঠলো আর একদম সুস্থ হয়ে গেল। কঙ্কা মা, তুই কি সাপটিনীকে মেরে ফেলেছিস? কবিরাজের কথাই তো ঠিক হয়েছে, তোর বোন তো একদম সুস্থ হয়ে গেছে। সত্যি এরা ভালো হয়ে গেছে মা। কবিরাজ মশাইকে নিয়ে রাজপ্রাসাদে ফেরার সাথে সাথেই খুশির সংবাদ পেলাম। একটু আগেই ইরাকে দেখে এলাম। তোকে অনেক ধন্যবাদ কঙ্কা। সাপিনী তো মরেই গেছে, এখন ওই সাপ দুটোকেও শেষ করে ফেলো কঙ্কা। ছোট সাপটাকে বলবে নিজের গায়ে কামড় দিতে। কিন্তু এরা তো এখন ভালো হয়ে গেছে, ওদের এখন ছেড়ে দিলেই হয়। এমন ভয়ানক সাপ বাঁচিয়ে রাখা তো বিপজ্জনক। তোমাকে যা করতে বলেছি তাই করো। আমি তোমাকে বশমুক্ত করলাম, তুমি এখন স্বাধীন। আমি এতক্ষণ কি করলাম? তুমি কি আমার বাবা? তুমি আমাদের ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, আমি বিনা দোষে কাউকে হত্যা করতে চাই না। এখন থেকে সবাই ভাববে তোমরা মৃত, আর কখনো এখানে ফিরে এসো না তোমরা। এখন সময় নষ্ট না করে এই দরজা দিয়ে বেরিয়ে পড়ো। সাপ কঙ্কাকে ধন্যবাদ জানিয়ে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল।